বিরতির পর আবারও স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কথা হচ্ছিল প্রিয় শিল্পী কাদেরী কিবরিয়ার সাথে। আবার চলে যাই সে আগের দিনের কথায়। আপনি প্রথম পুরনো দিনের গান গেয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন, শুনবো সেই দিনের কথা। এটি আমার মনে আছে 1981 সনে আমি এবং সাবিয়া মাহবুব, এটি ছিল রোজার সময়কার গান, রোজার ঈদের গান। অনুষ্ঠানটি ঈদের অনুষ্ঠান ছিল, ঈদ উৎসবে। এই গানটি করতে গিয়ে আমাদের একটু প্রবলেম ছিল, ক্যামেরার প্রবলেম ছিল, বিভিন্ন ইয়ে থেকে স্বপন ছিল ক্যামেরাম্যান। আমার মনে আছে, আজকে স্বপন এখানে আছে আমার, সে তার সহযোগিতা এবং গানটি চিত্রায়িত করা হয়েছিল অত্যন্ত ভালো। এবং বুঝতে পারিনি অল্প সময়ের মধ্যে, এত বাধ্যবাধকতার মধ্যে, ক্যামেরার প্রবলেম, ফিল্মের প্রবলেম থাকা সত্ত্বেও এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছিল। আপনি তখন রবীন্দ্রসঙ্গীত করছেন পুরো দমে, কিন্তু হঠাৎ পদচারণায় মুখরিত হতো আমাদের শিল্পাঙ্গন। সময়ের সাথে সাথে তার পদচারণা আমাদের শিল্পাঙ্গন থেকে কিছুটা হলেও কমে গেছে। আজ এই সুযোগে তার কাছে জেনে নেব তার নেপথ্যে চলে যাওয়ার কথা, জানা অজানা আরো অনেক কথা এবং অনেক গান শুনবো। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি কেমন আছেন? খুব ভালো। কেমন চলছে আপনার এই সময়? হ্যাঁ, ভালোই। কেন তো কম দেখছি আমরা। আচ্ছা, আমি 1990 সনে দেশত্যাগী হয়েছি আর কি, বলতে গেলে আমেরিকা চলে গেছি। ওখানেই থাকি এখন, ওখানেই আমি চাকরি করি, ওখানেই থাকি, মাঝে মধ্যে আসা যাওয়া করি। আমি বোধহয় 12 বছর আসতে পারিনি, 12 বছর পরে ইদানিং আমি আসা শুরু করেছি। সেটা আমাদের জন্য খুব সুখকর। আপনি সঙ্গীত চর্চা করছেন আমেরিকাতে? হ্যাঁ, এখনো সঙ্গীত চর্চা করছি। কেমন আপনার? খুবই ভালো। আমাদের বাঙালির সংখ্যা তো দিনকে দিন ওখানে বেড়েছে। শুধু বাংলাদেশি বাঙালি নয়, পশ্চিমবঙ্গের বাঙালির সংখ্যাও অনেক বেড়েছে, যার ফলে সঙ্গীতের জীবনটা সঙ্গীত জীবনে অনেক সচ্ছলতা এনেছে। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু সঙ্গীত শুনতে ইচ্ছে করছে, গান শুনতে ইচ্ছে করছে প্রথমে আপনার কাছ থেকে। শোনাই তাহলে। আমার যেদিন এসে গেছে চোখের জলে, আমার যেদিন এসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ বহুল তলে, যেদিন এসে গেছে। আপনি যখন সঙ্গীত ভুবনে পদার্পণ করলেন সেই সময়ের কথা শুনবো। আমি অ্যাকচুয়ালি সঙ্গীত ভুবনে এসেছি একটি গোষ্ঠীর সঙ্গে প্রথম, সেটি হচ্ছে জিঙ্গা গোষ্ঠী। সেখানে প্রথম আমি ড্রামার হিসাবে, পরে ড্রামার এবং মাউথ অর্গানিস্ট, তারপরে শিল্পী হিসাবে, গায়ক হিসাবে। এবং আমার সর্বপ্রথম যে গানটি ছিল সেই গানটি হচ্ছে টেলিভিশনে বড় আশা করে এসেছি গো কাছে দেখে নাও। সেই গানটি একটু শুনে ফেলি। আচ্ছা, একটু শোনাই আপনাদের। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো, বড় আশা করে এসেছে গো কাছে দেখে লও, ফিরায় না জননী, বড় আশা করে এসেছে গো কাছে দেখে লও। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে
অনুকূলা গহন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আপনাকে জনগণ খুব কাছের করে নিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময়ের কথা। আপনি কোন সময়ে সঙ্গীত ভুবনে জয়েন করলেন, রেডিওর মাধ্যমে নাকি টেলিভিশনের মাধ্যমে? অ্যাকচুয়ালি আমার প্রথম পদার্পণ টেলিভিশনের মাধ্যমে। তখন আমি সবে মাত্র ম্যাট্রিক পাশ করেছি আর কি। সেই সময়ে জিঙ্গা গোষ্ঠীতে আমি জয়েন করি এবং তখনই টেলিভিশনে আমার প্রথম আমার সুযোগ হয় আর কি সরাসরি মানুষের কাছে গান শোনানো। এর আগে আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান করেছেন? না না, এর পরে সেটা। আচ্ছা, জিঙ্গা গোষ্ঠী হচ্ছে 1966-67 সময়ের কথা। আপনার গান শুনে দেশের মানুষ মুগ্ধ হলো আর আপনাকে আপন করে নিয়েছিল সেদিন। আপনার শুরু হলো টেলিভিশনের মাধ্যমে শিল্পাঙ্গনে পথ চলা। এর পরের গল্প শুনি। আমি 1969 সনে রেডিওতে প্রথম এক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে আমাকে আদির আলী মিয়া এবং আশফাকুর রহমান রেডিওর থেকে উনি আমাকে প্রথম রেডিওতে গান গাওয়ার সুযোগ দেন। তারপরে আমি জিঙ্গা গোষ্ঠীর থেকে টেলিভিশনে গান গাই, কিন্তু টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট হিসাবে নয়, ওটা জিঙ্গা গোষ্ঠীর আর্টিস্ট হিসাবে। এবং পরবর্তীতে আমি চেষ্টা করি যে টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত শিল্পীর আর্টিস্ট হিসাবে গাইতে পারি কিনা। তো আমি অডিশন দিয়েছিলাম, কিন্তু আমার মনে আছে তো আমি অডিশনে ফেল করেছিলাম। কিন্তু আমার সৌভাগ্য এটি যে জিঙ্গা গোষ্ঠীর থেকে যখন আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতে গাই বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও, ওঠার পরে আর আমার পরবর্তীতে টেলিভিশনে অডিশন দিতে হয়নি। সে গানটি অত্যন্ত পপুলারিটি অর্জন করেছিল এবং সেই সুবাদে আমি টেলিভিশনের আর্টিস্ট হই। এটা লিবারেশনের স্বাধীনতার পরে এনলিস্টেড হই আমি। আর আপনি জিঙ্গা গোষ্ঠীতে জড়িত হয়েছিলেন কিভাবে? জিঙ্গা গোষ্ঠীতে আমি জড়িত হয়েছিলাম তখন বিভিন্ন ব্যান্ডের গানের সঙ্গীতের যে লোক ঝুঁকছিল, সেই মুহূর্তে সাফায়েত আলী আমাদের জিঙ্গার যিনি লিডার, ওনার সঙ্গে আমার ভগ্নিপতির খুব জানাশোনা ছিল। তা আমি জিঙ্গা গোষ্ঠীতে একটা অনুষ্ঠান থেকে আমি আমার ভগ্নিপতিকে ধরেছিলাম যে জিঙ্গা গোষ্ঠীতে এই গোষ্ঠীতে কোনো গোষ্ঠীতে আমাকে ঢোকানো যায় কিনা। তো সে সাফায়েত আলীর সঙ্গে কথা বলার পরে সে সাফায়েত আলী আমাকে ড্রামার হিসাবে তার জিঙ্গা গোষ্ঠীতে স্থান দেয়। পরবর্তীতে আমি ড্রামার হিসাব থেকে মাউতারগানিস্ট হই। পরবর্তীতে হঠাৎ করে আমি কেন জানি গান গাইতে শুরু করি এবং সেই গানটি ছিল বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও। এমনি গান শেখা হয়েছিল পরিবার থেকে? গান শেখা ছিল এবং আমার গুরু ছিলেন অজিত রায়, রবীন্দ্রসঙ্গীতের উনি আমার প্রথম গুরু। আমি ওনার কাছ থেকে গান শিখেছি। ওনার বাসায় যে আমি গান শিখতাম তার জন্য ওনাকে কোনো পারিশ্রমিক জীবনেও কোনোদিন দেইনি, উনি নেননি কোনোদিন, কিন্তু উনি আমাকে তৈরি করেছেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পে কি আপনি কোনো প্রতিষ্ঠানে গিয়েছেন বা কোনো অংশ নিয়েছিলেন শিক্ষার জন্য? আমি অজিতদার পরে চিন্ময় চট্টোপাধ্যায়ের সংস্পর্শে এসেছি, পরবর্তীতে দেবব্রত বিশ্বাসের সংস্পর্শে এসেছি। সেটি আবার লিবারেশন স্বাধীনতা সংগ্রামের সময় মায়া সেন আমাকে পরিচয় করে দিয়েছিলেন, নিয়ে গেছিলেন ওনার কাছে এবং ওনার কাছে আমি পরবর্তীতে ওনার কাছে গান শিখেছি। আমার সৌভাগ্য হয়েছে ওনার কাছ থেকে গান শেখার জন্য আর কি। আপনি কি মনে করেন আপনার গায়কিতে তাঁদের প্রভাব আছে? একটা কথা আছে, মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন। আমার বাবা এবং আপনাদের মুরব্বীজন সবাই এক কথা বলে থাকেন। অবশ্যই আমি যদি তাদের পদচারণ করে থাকি, স্মরণ করে থাকি, অনুকরণ নয় স্মরণ, ওনাদের পদাঙ্ক স্মরণ করে থাকি, তাদের ইনফ্লুয়েন্স তো আমার মধ্যে থাকবেই। আপনি তো অনেক সৌভাগ্য হয়েছে তাদের অনেক কাছে যাওয়ার। অবশ্যই আমি অত্যন্ত সৌভাগ্যবান, এই সৌভাগ্য অনেকের হয় না। আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জড়িত ছিলেন আমি জানি, সেই সম্পর্কে কিছু বলবেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেতে গিয়ে আমি আর্মিদের হাতে ধরা পড়ি এবং মারও খাই উত্তম মধ্যম। বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়েছেন। এরপরে আমি জলঙ্গি বর্ডার ক্রস করে ক্যাম্পে যাই একটা, সেখানে জয়েন করি ক্যাম্পে মুক্তিযোদ্ধা হিসাবে। তরুণ নামে একটি ছেলে পাবনার, সে আমার কাছে এসে বলে আপনাকে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়ে যেতে চাই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি মনে আছে আমার জব্বার ভাইয়ের কথা শুনতাম, আর্টিস্টদের ডাকতেন, জব্বার ভাই বলতেন যে যেখানে আছো চলে আসো স্বাধীন বাংলা বেতারে। তা আমার ওইটা সবসময় মাথার মধ্যে ছিল, কোনো সুযোগে যদি আমি স্বাধীন বাংলা বেতারে যেতে পারি। তো
ওই তরুণ আমাকে স্বাধীন বাংলা বেতারে নিয়ে গেছিলেন, এবং আমি যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ঢুকেছি, সর্বপ্রথম জব্বার ভাই এসে আমাকে বলেছিলেন নিচে নেমে, আয় আয়, তোদের দরকার আছে। সেই সময় কোন ধরনের গানগুলো আপনি গাইতেন? সেই সময় সমস্ত দেশাত্মবোধক গান, যেরকম বলেন আপনার জয় বাংলা, বাংলার জয়, এটা তো স্বাধীনতার আগের গান যদিও, কিন্তু তারপরের গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তারপরে নোঙ্গর তোলো তোলো সময় যে হলো, যতগুলি গান আপনারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শুনে থাকেন, সেই সমস্ত গান কণ্ঠ আমি দিয়েছি সবার সঙ্গে। এবং আমার একা কণ্ঠে গান ছিল সেটি হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, আমি গিয়েছিলাম ওখানে। একটু শুনি সেই দিনের কথা মনে করে, মুক্তিযোদ্ধাদের স্মরণ করে। সমগ্র মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং স্মরণ করে আমার এই গানটি গাইছি। তুমি মিশে ঝুমুর দেহের সনে, তুমি মিলে প্রাণে মনে, মিশে ঝুমুর দেহের সনে, তুমি মিলে প্রাণে মনে, তোমার ওই শ্যামল দেশের মাটি তোমার পরি মাথা, ও আমার দেশের মাটি তোমার পরি মাথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার গানে স্বরলিপি দিয়ে গেছেন। এই সময় কি সেই মূল সুর থেকে কোনো বিচ্যুতি ঘটছে? বিভিন্ন শিল্পী গাইছেন একই গান, কিন্তু বিভিন্ন মাত্রায় ভালো লাগার ব্যাপারটা বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। আপনার মন্তব্য কি এ ব্যাপারে? আসলে সুর বিচ্যুতি হচ্ছে এটা আমি বলবো না, কারণ রবীন্দ্রনাথ নিজে যে সুর করে গেছেন, এই সুরের বাইরে ওনার কোনো গানে আর কোনো সুর হয় না। আপনার খুব প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। আর দর্শক বন্ধু, এই গানটি শুনতে শুনতে আমরা একটা বিরতিতে যাব। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমাদের, খানে খানে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। দর্শক বন্ধুরা, বাংলার গান আপনাদের সবার জন্য উন্মুক্ত, সুতরাং প্রতিদিন বৈশাখীতে দেখতে থাকুন বাংলার গান। মায়ের মুখের বাংলা ভাষা, এ ছিল স্বপ্ন আর একটি আশা, ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, তাদের জন্য এই বাংলার গান। বাংলার গান প্রতিদিন চোখ রাখুন বৈশাখীতে, দেখতে থাকুন বাংলার গান। বাংলার গান দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বাংলার গান, বাংলার গান, বাংলার গান, বাংলার গান। সিনবাদ তার অভিযানগুলো যেমন ছিল ভয়ঙ্কর, তেমনি রোমাঞ্চকর। আজ শোনাবো তোমাদের সিনবাদের অভিযানের কাহিনী। কি ভয়ঙ্কর সমুদ্র যাত্রা! সিন্দবাদ
প্রচারিত হবে প্রতি বুধবার বিকেল 5টায় শুধুমাত্র বৈশাখীতে। ফাগুনের রঙা রিমঝিম বৃষ্টি গানে সাজানো বাসর, কখনো দক্ষিণ হাওয়া কখনো বাজার, তবু তারপর জীবন নয় তো কোনো কাজ ঘর। ধারাবাহিক নাটক কাজঘর দেখবেন প্রতি শনিবার রাত 9টায়। বিরতির পর আবারও স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কথা হচ্ছিল প্রিয় শিল্পী কাদেরী কিবরিয়ার সাথে। আবার চলে যাই সে আগের দিনের কথায়। আপনি প্রথম পুরনো দিনের গান গেয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন, শুনবো সেই দিনের কথা। এটি আমার মনে আছে 1981 সনে আমি এবং সাবিয়া মাহবুব, এটি ছিল রোজার সময়কার গান, রোজার ঈদের গান। অনুষ্ঠানটি ঈদের অনুষ্ঠান ছিল, ঈদ উৎসবে। এই গানটি করতে গিয়ে আমাদের একটু প্রবলেম ছিল, ক্যামেরার প্রবলেম ছিল, বিভিন্ন ইয়ে থেকে স্বপন ছিল ক্যামেরাম্যান, আমার মনে আছে। আজকে স্বপন এখানে আছে। আমার সে তার সহযোগিতা এবং গানটি চিত্রায়িত করা হয়েছিল অত্যন্ত ভালো, এবং বুঝতে পারিনি অল্প সময়ের মধ্যে এত বাধ্যবাধকতার মধ্যে ক্যামেরার প্রবলেম, ফিল্মের প্রবলেম থাকা সত্ত্বেও এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছিল। আপনি তখন রবীন্দ্রসঙ্গীত করছেন পুরো দমে, কিন্তু হঠাৎ করে এই ধারার গান গাইতে ইচ্ছে হলো কেমন করে? পুরোনো দিনের গান অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, যে সময়কার গানগুলি বলছে সেই সময় একজন শিল্পী কণ্ঠে যদি রবীন্দ্রসঙ্গীত সে গাইতে পারে ভালো ভাব দিয়ে, সে নিশ্চয়ই আধুনিক গান গাইতে পারবে, এই ধারণা আমার সবসময় ছিল। এবং যেহেতু আমি আধুনিক গানও মনে প্রাণে গাওয়ার চেষ্টা করতাম এবং ভালো লাগতো, সেই জন্য এই সুযোগে আমি পুরোনো দিনের গান গেতে শুরু করি আর কি। এবং তখন আপনি অনেকগুলো গান গিয়েছিলেন, পাশাপাশি অনেকগুলি গান গিয়েছিলাম, যেমন শোনো শোনো কথাটি শোনো শাহিন মাহমুদের সঙ্গে, শাহিন সামাদের সঙ্গে। হ্যাঁ, তখন নায়ক ছিল বুলবুল আহমেদ, এবং কবরীর সঙ্গে চ্যালেঞ্জ করে আমি এই গানটি গিয়েছিলাম শাহিন মাহমুদের সঙ্গে, শোনো শোনো কথাটি শোনো। একটু গিয়ে শোনান। প্রেম যদি ব্যথা দেয় সো ভালো, হিয়া মাঝে অনুরাগ তো ভালো। প্রেম যদি ব্যথা দেয় সেও ভালো, হিয়া মাঝে অনুরাগ তো ভালো। কেন দূরে থাকো প্রিয় নামে ডাকো, কেন দূরে থাকো প্রিয় নামে ডাকো। হৃদয় লাগিয়া গিয়া যেও না দোলে, কথাটি বলো ওগোই অভিমানী যেও না চোখে। তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজ নীরব বলে। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে। তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজ নীরব বলে। একজন শিল্পী হতে হলে কি গুণ থাকা প্রয়োজন? ইংরেজিতে একটি প্রবাদ আছে, কথাটা হচ্ছে টু বিকাম অ্যান আর্টিস্ট ইউ হ্যাভ টু হ্যাভ এ স্কিন লাইক এলিফ্যান্ট অ্যান্ড উইন্ড লাইক বাটারফ্লাই। এই কথাটি আমার মনে আছে ফ্রাঙ্ক সিনাত্রা বলেছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা বাংলার অনুবাদটা হচ্ছে যে আপনাকে যখন গান গাইতে থাকবেন, আপনার গান শুনে অনেকে অনেক কথা বলবে, আপনি আপনার মনে গান গেয়ে যাবেন, কে কিছু বললো গায়ে লাগাবেন না, গান আপনার গায়ে যাবেন, এবং আপনার স্লো স্লো আস্তে 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 প্রোগ্রেস হবে ওই বাটারফ্লাই এর মতন। যেমন কানের পাশ দিয়ে যদি বাটারফ্লাই যায়, ফ্লাই করে,
আপনি টের পাবেন না, ঠিক প্রগ্রেসটাও আপনার এরকম হবে। আপনার পারিবারিক জীবন সম্পর্কে জানতে ইচ্ছে করছে, কে কে আছেন আপনার পরিবারে? আমার পরিবারে আমার একটি মাত্র স্ত্রী, দুটি কন্যা এবং একটি পুত্র সন্তান। তারা কি গান করেন? ভাবি কি গান করেন? হ্যাঁ, আমার স্ত্রী সবসময় করেন না, মাঝে মধ্যে রাগ প্রধান বাংলা গান করেন। রাগ প্রধান মানে বলতে চাচ্ছি, হ্যাঁ রাগ প্রধান মানে ধরেন আমি কোনো সময় দেরি করে আসলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি বাংলা ভাষায় রাগ প্রধান শুরু করে, অনুরাগ সাথে মিশ্রিত সেই রকম রাগ প্রধান গান উনি প্রায় সময় গান। আর সন্তানরা কি পেয়েছে কাদেরী কিবরিয়ার কণ্ঠ? আমার মেয়ে দুটো অত্যন্ত ভালো কবিতা লেখে। ছোট মেয়েটি খুব পড়ুয়া, সে খালি লাইব্রেরি এবং ঘরে পড়ালেখা মানে বই পড়তে বেশি দেখি আমি তাকে। আর বড় মেয়েটি এখন সে বিজনেস করে, এখন সে কবিতা লেখে খুব ভালো। আর আমার ছেলে এখন প্রিমেড মেডিকেল স্কুলে যাবে। এই তো আমার সন্তান। আপনি নিশ্চয়ই গর্বিত পিতা। অত্যন্ত গর্বিত পিতা, কিন্তু কেউ শিল্পী হয়নি, মানে মনে প্রাণে শিল্পী, কিন্তু এরকম কোন দুর্ঘটনা ঘটেনি। যেমন আমি কাদেরী কিবরিয়া দুর্ঘটনার মাধ্যমে হয়েছে। কাদেরী কিবরিয়া একটি আর্টিস্ট পপুলার হতে হলে একটা দুর্ঘটনার দরকার হয়। যেমন 10টা গান গাইলাম, একটা গান লেগে গেল পাবলিকের কাছে, আমি আর্টিস্ট হয়ে গেলাম। এক্স্যাক্টলি এইভাবে যেভাবে আমি আর্টিস্ট হয়েছে ওরকম দুর্ঘটনা ওদের জীবনে ঘটেনি এখন। তবে ইচ্ছে নিশ্চয় ছিল আপনার প্রবল। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল। আমার ছেলেটি ভালো ভায়োলিন বাজাতো, তাকে কানে সুর ধরার জন্য আমি ভায়োলিন দিয়েছিলাম। তো পরবর্তীতে দেখলাম সে ভায়োলিন থেকে সে বাস্কেটবল খেলার দিকে ঝুঁকে গেল আর কি, হলো না। প্রবাসী জীবনে সঙ্গীত চর্চা করছেন কেমন করে? দেখেন, এখন আমি যখন 1990 সনে যাই তখন আমি একমাত্র শিল্পী ছিলাম প্রবাসে। দুলাল ভৌমিক একজন ছিলেন, ও আমার অনেক আগে গেছেন। তাজুল ইমাম আছে, ও আমার আগে গেছে। কিন্তু প্রতিষ্ঠিত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত লাভ করার পরে বাংলাদেশ থেকে আমি প্রথম গেলাম ওখানে, যে সেটেল করলাম। তারপরের থেকে এখন অবধি অনেক শিল্পী গিয়েছেন এবং অনেক শিল্পী সমাবেশ হয়েছে। সেই সঙ্গে সঙ্গে প্রচুর বাঙালি, বাংলাদেশি বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি অনেক গিয়েছে। এবং আমার মনে হয় এখানে যতগুলি অনুষ্ঠান হয় ঠিক এক্স্যাক্টলি সেই ধরনের অনুষ্ঠান, বঙ্গ সম্মেলন, বাংলাদেশ সম্মেলন, পূজা, তারপরে ঈদ ইউনিয়নের পুনর্মিলনী, বিভিন্ন জায়গাতে, সুদূর নিউ ইয়র্ক থেকে সুদূর ক্যালিফোর্নিয়া পর্যন্ত সব সময় হচ্ছে এবং সব জায়গায় আমরা গান গাইতে যাচ্ছি। বাঙালিরা তাদের সংস্কৃতিকে তুলে ধরছে ভীষণ অনেক অনেক সুন্দরভাবে এবং অত্যন্ত নিপুণতার সঙ্গে তারা তুলে ধরছে ওখানে। যখন হবে অনুষ্ঠান হয় তখন মনে হয় যে আমরা ঠিকই বাংলাদেশে আছি। আপনি কি কোনো নতুন অ্যালবাম বের করার পরিকল্পনা করেছেন বা এর মধ্যে বের করেছেন? হ্যাঁ, আমি অ্যালবাম মানে আপনি সিডির কথা বলছেন তো? আমি মাহবুবুর রহমান জয়নাল টোনাটনির ওর সহযোগিতায় এবং দিলু আমাদের নাটক করে সে সহ, আমি তাদের সহযোগিতায় তারা আমাকে দিয়ে দুটো অ্যালবাম করিয়েছে। একটি নাম হচ্ছে দিনের শেষে, এটি রবীন্দ্রনাথের, এবং আরেকটি হচ্ছে মধুর আমার মায়ের হাসি, এটি আমার মাকে নিয়ে একটি অ্যালবাম করেছি আর কি। যে অ্যালবামে আমার মার ছবি আছে। আমার মা গত মে মাসে মারা গেছেন। মারা যাওয়ার প্রায় 4 মাস আগে সিডিটি উদ্বোধন করে দিয়েছেন এবং এক্ষেত্রে মাহবুবুর রহমান জয়নালের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনার মাকে নিয়ে গাওয়া সেই গান একটু শুনি আজ। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ের হাসি
নজরুল দিতে সে কি কবু হারায়? সে যে জুড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তার নাই তুলনা। মধুরা মায়ের কাছে চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। অনেক দিন পর আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা অনেক কৃতজ্ঞ হলাম। আমাদের খুব ভালো সময় কাটলো। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ, সবাইকে অশেষ ধন্যবাদ। প্রিয় শিল্পী কাদেরী কিবরিয়া বারবার ফিরে আসবেন আমাদের মাঝে, আমাদেরকে মুগ্ধ করবেন তার সঙ্গীত পরিবেশনের মাধ্যমেই, এই আশাবাদ ব্যক্ত করছি আজ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা বিদায় নিতে নিতে একটি গান শুনবো আজ। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। আমিও দিনের মতো উড়ে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে কোনোদিন। বিরতির পর আবারও স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কথা হচ্ছিল প্রিয় শিল্পী কাদেরী কিবরিয়ার সাথে। আবার চলে যাই সে আগের দিনের কথায়। আপনি প্রথম পুরনো দিনের গান গেয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন, শুনবো সে দিনের কথা। এটি আমার মনে আছে 1981 সনে আমি এবং সাবিয়া মাহবুব, এটি ছিল রোজার সময়কার গান, রোজার ঈদের গান। অনুষ্ঠানটি ঈদের অনুষ্ঠান ছিল, ঈদ উৎসবে। এই গানটি করতে গিয়ে আমাদের একটু প্রবলেম ছিল, ক্যামেরার প্রবলেম ছিল, বিভিন্ন ইয়ে থেকে। স্বপন ছিল ক্যামেরাম্যান, আমার মনে আছে, আজকে স্বপন এখানে আছে আমার। সে তার সহযোগিতা এবং গানটি চিত্রায়িত করা হয়েছিল অত্যন্ত ভালো, এবং বুঝতে পারিনি অল্প সময়ের মধ্যে, এত বাধ্যবাধকতার মধ্যে, ক্যামেরার প্রবলেম, ফিল্মের প্রবলেম থাকা সত্ত্বেও এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছিল। আপনি তখন রবীন্দ্রসঙ্গীত করছেন পুরো দমে, কিন্তু হঠাৎ